হোয়েন হাজব্যান্ড ইজ রুড এই গল্পের পার্ট 1 যারা শোনোনি তারা চ্যানেলের মধ্যে গিয়ে শুনে নিতে পারো। পার্ট 2 শুরু হচ্ছে এখান থেকে। মোনালিসা যেতে যেতে ভাবছিল 1 বছর হতে যায় ওদের বিয়ে হয়েছে। প্রিয়া কখনো ওর কাছে কোনো অভিযোগ করেনি, কখনো খাবার টেবিলে ওর জন্য অপেক্ষা করেনি, না ওকে ওর কাজের সময় এসে বিরক্ত করেছে। ও তো এমনটাই চেয়েছিল। কিন্তু আজ প্রিয়ার মুখে অভিযোগ শুনে মনে মনে একটু হাসি পেল। অফিসে বসে প্রিয়ার কথাগুলো মাথার মধ্যে ভাবছিল, তখনই মোনালিসার দিদি এসে বলে, কার কথা ভেবে এত স্মাইল করছিস? মোনালিসা বলে, ও কিছু নয়। ওর দিদি বলে, প্রিয়ার কথা ভাবছিস নাকি? যাই বলিস, মেয়েটা কিন্তু অনেক ভালো, তোর মতো কারোর সাথে বিয়ে করে সংসার করছে। মোনালিসা বলে, কেন, আমি কি খারাপ মানুষ? দিদি বলে, খারাপ নয়, তবে বিয়ের কনসেপ্টটা সবাইয়ের পক্ষে মানাটা সহজ নয়। মোনালিসা বলে, তুই তো জানিস আমি কেন বিয়েতে এত সিরিয়াস নয়। মোনালিসার দিদি বলে, আমি জানি, তাই জন্যই বলছি এবার তুই পুরানো ঘটনাগুলো ভুলে যা আর প্রিয়ার সাথে একটু টাইম স্পেন্ড কর। মোনালিসা বলে, আমি আর প্রিয়া এতটাও ক্লোজ নয় যে একসাথে টাইম স্পেন্ড করব। মোনালিসার দিদি বলে, তোরা একসাথে এক বিছানায় ঘুমাস না? মোনালিসা বলে, হ্যাঁ, এক বিছানায় ঘুমাই, তবে কেউ কারোর কাছের মানুষ নয়। মোনালিসার দিদি বলে, তার মানে তোরা এখনো অতটাও কাছাকাছি আসিসনি। মোনালিসা মনে মনে ভাবে, ও যখনই প্রিয়ার কাছে এসেছে প্রিয়ার শরীরটা ওকে আকর্ষণ করেছে। এই আকর্ষণের জন্যই প্রতি রাতে ও প্রিয়ার সাথে সম্পর্ক করেছে। ও প্রিয়ার হাজবেন্ড, ওর অধিকার আছে প্রিয়ার কাছে যাওয়ার। তার মানে এই নয় ও প্রিয়াকে ভালোবাসে। প্রিয়া এখন ইঞ্জিনিয়ার হয়ে গিয়েছে। ও ওর একটা ক্লায়েন্টের সাথে কথা বলছিল। ক্লায়েন্ট বলে, মিস প্রিয়া, আপনি এত সুন্দরী, কাজ করবার কি দরকার? আমায় বিয়ে করে নিন, আমি আপনাকে মাসে 10,000 টাকা দেবো হাত খরচের জন্য। প্রিয়া বলে, আমি বিবাহিত আর আমার হাজবেন্ড আমায় হাত খরচের জন্য মাসে 50,000 দেয়, তবে আমি আমার ইচ্ছার জন্য কাজ করি। আমার হাজবেন্ডের এতে কোনো অসুবিধা নেই, তাই আপনি অবান্তর কথা বাদ দিয়ে কাজের কথা বলুন। ক্লায়েন্টটা বলে, আপনি কি আপনার হাজবেন্ডকে বড় করে দেখানোর চেষ্টা করছেন? কিন্তু আমার কাছে কিছুই নয় উনি। প্রিয়া বিরক্ত হয়ে বলে, আপনাকে দেখে তো মনে হচ্ছে অনেক বয়স হয়ে গিয়েছে। আপনি আর কি বেশি করবেন? আমার হাজবেন্ড আমায় যা শারীরিক সুখ দেয় সেটা আপনি দিতে পারবেন না। আপনার মতো মানুষের সাথে আমি কোনো বিজনেস করতে চাই না। আপনি এবার আসতে পারেন। লোকটা রাগ করে ওখান থেকে চলে যায়। প্রিয়া এবার পিছন ফিরে দাঁড়িয়ে দেখে মোনালিসা দাঁড়িয়ে আছে। প্রিয়া মনে মনে বলে, আবার উনি এখানে কখন এলো? প্রত্যেকবার আমি এমন কিছু ওনার সামনেই কেন বলে ফেলি? মোনালিসা প্রিয়ার কাছে এসে বলে, আমি তাহলে তোমায় শারীরিক সুখ দিতে পারি বলো? প্রিয়া লজ্জা পেয়ে বলে, হ্যাঁ, এতে আবার বলার কি আছে? মোনালিসা বলে, তোমাকে স্যাটিসফাই করতে পারি এটা শুনে ভালো লাগলো। তবে এই লোকটা কে ছিল? তোমায় কি বিরক্ত করছিল লোকটা? প্রিয়া বলে, উনি একজন ক্লায়েন্ট, একটু বিরক্ত করছিলেন, তবে আমি যা বলার বলে দিয়েছি। মোনালিসা বলে, তুমি বললে আমি ব্যাপারটা দেখতে পারি। আফটারঅল তুমি আমার ওয়াইফ। প্রিয়াকে মোনালিসা ওয়াইফ বলায় মনে মনে একটু খুশি হয়ে বলে, কি ব্যাপারে আপনি দেখবেন? মোনালিসা বলে, তোমার ক্লায়েন্ট জোগাড় করার ব্যাপারে। তুমি আমার ওয়াইফ এটা জানলে অনেক ভালো ভালো ক্লায়েন্ট তোমার সাথে কাজ করবে। মোনালিসার এমন কথা শুনে প্রিয়া আবার নিরাশ হয়ে যায়। ও ভেবেছিল মোনালিসা ওকে ভালোবেসে নিজের বউয়ের পরিচয় দিতে চায়, কিন্তু তা নয়। মোনালিসা শুধুমাত্র নিজের ক্ষমতা আর সোর্সের বড়াই করতে চায়, যেটা প্রিয়ার একদম ভালো লাগেনি। তাই বলে, দরকার নেই। মোনালিসা বলে, কেন দরকার নেই? প্রিয়া বলে, কারণ আমি চাই না সবাই আমার হাজব্যান্ডের পরিচয়ে চিনুক আমাকে। আমি নিজের পরিচিতি বানাতে চাই। মোনালিসা ওকে বলে ওখান থেকে চলে যায়। প্রিয়া বাড়ি গিয়ে দেখে কাজের মাসি মোনালিসার দুটো কোট নিয়ে দাঁড়িয়ে আছে। প্রিয়া কাজের মাসির কাছে যেতেই কাজের মাসি বলে, তুমি এসে গিয়েছো, একবার দেখে বলো তো মোনালিসা দিদির কোন কোটটা কাচাতে দিতে হবে। প্রিয়া কোট দুটোর মধ্যে একটা কোট বেছে দেয় যেটা কাচতে হবে। কাজের মাসি কোটটা কাচার আগে পকেটে হাত দিয়ে একটা লিপস্টিক দেখতে পেয়ে প্রিয়াকে দিয়ে বলে, এই নাও তোমার লিপস্টিকটা।
মোনাদিদির পকেটেই রয়ে গিয়েছে। প্রিয়া ভালো করে লিপস্টিকটা দেখে বলে, না, এটা তো আমার লিপস্টিক নয়। তারপর লিপস্টিকটাকে নিয়ে নিজের কাছে রেখে দেয়। এই লিপস্টিকটা কার? মোনালিসা কি বাইরে কারোর সাথে রিলেশনে আছে, যার জন্য মোনালিসা প্রিয়ার এখনো ক্লোজ হতে পারেনি? এইসব কথা ভেবে মনে মনে অনেক রাগ হয়। রাতে বিছানায় অন্যদিকে মুখ ঘুরিয়ে শুয়েছিল। মোনালিসা পিছন থেকে এসে প্রিয়াকে জড়িয়ে কিস করতে যায়, কিন্তু প্রিয়া রেগে মোনালিসার হাতটা সরিয়ে দিয়ে বলে, আমাকে একদম ছোবেন না। মোনালিসা বিস্ময় হয়ে প্রিয়ার দিকে তাকিয়ে বলে, কি হয়েছে? প্রিয়া বলে, তোমার গার্লফ্রেন্ডের লিপস্টিক পকেট থেকে বার করতে ভুলে গিয়েছিলে তুমি। এই নাও। মোনালিসা লিপস্টিকটা হাতে নিয়ে অবাক হয়ে একটু দেখে বলে, আমার কোনো গার্লফ্রেন্ড নেই। তবে এটা কার লিপস্টিক আর পকেটে কি করে এলো, এটা তোমাকে আমি 24 ঘন্টার মধ্যে প্রমাণ সমেত দেখাবো। এটা বলে মোনালিসা ঘর থেকে বার হয়ে যায়। প্রিয়াও হতভম্ব হয়ে যায়। মোনালিসা পেশায় উকিল, তবে এই ব্যাপারটা নিয়ে এত সিরিয়াসভাবে তদন্ত করবে সেটা ভাবেনি। মোনালিসা নিজের অফিসে ফিরে সিসিটিভি ফুটেজেতে দেখে একজন জুনিয়র স্টাফ ওর কোটের পকেটে একটা লিপস্টিক ঢুকিয়ে দিচ্ছে। মেয়েটাকে পরের দিন সকালে ডেকে পাঠায় আলাদা কথা বলার জন্য। মোনালিসা বলে, এই লিপস্টিকটা কি তোমার? মেয়েটা খুশি হয়ে বলে, আমি জানতাম তুমি বুঝতে পারবে। মোনালিসা এবার একটু রুডভাবে মেয়েটার দিকে তাকিয়ে বলে, কি কারণে তুমি আমার কোটের পকেটে এটা ঢুকিয়েছ? মেয়েটা বলে, আসলে আমি তোমায় পছন্দ করি 2 বছর ধরে। আই লাইক ইউ। মোনালিসা রাগীভাবে বলে, আমি যে বিবাহিত, আমার বউ আছে, এটা কি তুমি জানো না? মেয়েটা বলে, আমি জানি, কিন্তু আমি তোমায় ওর আসার আগে থেকে ভালোবাসি, তাই আমার অধিকার তোমার উপর বেশি। মোনালিসা বলে, কি বললে? তোমার অধিকার আমার ওয়াইফের থেকেও বেশি? মেয়েটা বলে, হ্যাঁ, আমি তোমায় ওর থেকেও বেশি ভালোবাসি। আর আমার মতো এত সুন্দর কাউকে তুমি না বলতে পারবে না সেটাও আমি জানি। মোনালিসা বলে, রেজিগনেশন লেটারটা তুমি আমার টেবিলে দিয়ে যাবে, না আমি তোমায় পাঠাবো? মেয়েটা এটা শুনে অনেক অবাক হয়ে যায়। তারপর নিজেকে সামলে নিয়ে বলে, মোনালিসা তুমি এসব কি বলছো? মানে আমি বুঝতে পারছি না। মোনালিসা শান্তভাবে বলে, মোনালিসা না, ম্যাম বলো। আর ম্যামের সাথে কী রকম আচরণ করতে হয় সেটা তোমার জানা নেই। মেয়েটা বলে, আরে তুমি তো মজাই বোঝো না। আমি তো মজা করছিলাম তোমার সাথে, এটা তুমি সত্যি ভাবছো নাকি? আমায় ছাড়িয়ে দিও না। মোনালিসা বলে, এখন এখান থেকে যাও আর রেজিগনেশন লেটারটা পাঠিয়ে দিও তাড়াতাড়ি। রাতে বাড়ি ফিরে মোনালিসা প্রিয়ার কাছে গিয়ে সিসিটিভি ফুটেজটা দেখায় আর মেয়েটার সাথে মোনালিসার আজ সকালে কথাবার্তার রেকর্ডিংটা শোনায়। তারপর বলে, আমি তোমায় আগেই বলেছিলাম আমি এই ব্যাপারে কিছু জানি না, এখন প্রমাণ করে দিলাম। প্রিয়াও অবাক হয়ে যায়, এত তাড়াতাড়ি মোনালিসা এই ব্যাপারটা ক্লিয়ার করে দেবে ও ভাবেনি। প্রিয়া ওয়াশরুমেতে ছিল। রাতের পোশাক পরে বার হতেই যাবে, দরজার সামনে দেখে মোনালিসা দাঁড়িয়ে আছে। প্রিয়া সাইড কাটিয়ে চলে যেতেই যাচ্ছিল, তখনই মোনালিসা প্রিয়ার কাছে গিয়ে বলে, এবার তো কাছে গেলে কোনো অসুবিধা নেই তোমার? প্রিয়া বলে, না, কিন্তু এখন এখানে। মোনালিসা বলে, আজ আমি আর তুমি একসাথে শাওয়ার নেব। প্রিয়া বাধা দেওয়ার আগেই মোনালিসা প্রিয়াকে কোলে তুলে নিয়ে বলে, তুমি তো বলেছিলে একইভাবে করলে বোরিং লাগে তোমার, তাই আলাদা জায়গায় আলাদা আলাদাভাবে করব। প্রিয়াকে কোলে নিয়ে মোনালিসা শাওয়ারের নিচে দাঁড়ায়। শাওয়ারের ঠান্ডা জলেও দুজনের শরীরের উষ্ণতা কম করতে পারছিল না। প্রিয়ার পোশাক ছাড়া পিঠে মোনালিসা ঠোঁট স্পর্শ করে। প্রিয়ার উত্তেজনায় মোনালিসা আরও শক্ত করে জড়িয়ে ধরছিল প্রিয়ার শরীরটা। এই গল্পের পরের পর্ব খুব তাড়াতাড়ি আসবে। আমার শরীরটা প্রচণ্ড খারাপ, তো সেই জন্যই গল্প আসতে দেরি হচ্ছিল। আজকের মতো একটুখানি। বাই বাই।